ব্রিটিশ পিরিয়ডেতে ইন্ডিয়াতে যে রিভোল্টগুলো হয়েছিল সেগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি না দেখে আমরা ক্যাটেগরাইজ করি তাহলে মেনলি তিনটে ক্যাটেগরি পাচ্ছি। একটা হচ্ছে পিজেন্ট মুভমেন্টস, সেকেন্ড হচ্ছে ট্রাইবাল মুভমেন্টস, থার্ড 1857 রিভোল্ট। 1857 রিভোল্টের যে প্রধান ফিচার ছিল সেটা ছিল এই রিভোল্টটা কিন্তু একটা পার্টিকুলার শ্রেণীকে নিয়ে নয়, এখানেতে অনেক ক্লাস যুক্ত হয়েছিল এবং রিভোল্টটার ম্যাগনিটিউড অ্যান্ড ডেন্সিটি অনেক বেশি ছিল কম্পেয়ার টু ট্রাইবাল মুভমেন্টস অ্যান্ড পিজেন্ট মুভমেন্টস যেগুলো ইন্ডিয়াতে হয়েছিল। ট্রাইবাল অ্যান্ড পিজেন্ট মুভমেন্টস যেগুলো ইন্ডিয়াতে হচ্ছে সেগুলো কিন্তু একটা পার্টিকুলার ট্রাইব বা একটা পার্টিকুলার পিজেন্ট একটা পার্টিকুলার লোকেশনের মানুষজনকে কেন্দ্র করে তাদের চাওয়া পাওয়া এবং তাদের মধ্যে যে ক্ষোভ সেইটার আউটপ্রকাশ হিসাবে এই বিদ্রোহগুলো দেখতে পাওয়া যায়। 1857 রিভোল্টে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন যুক্ত হয়েছিল এবং প্রত্যেকের আলাদা আলাদা নিড ছিল, আলাদা আলাদা ডিমান্ড ছিল এবং আলাদা আলাদা রিজনে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে বিদ্রোহগুলো হয়েছিল তার মধ্যে অবশ্যই 1857 রিভোল্টের কথা প্রথম উল্লেখ করা যেতে পারে, কারণ এটা একটা অনেক লার্জ ম্যাগনিটিউডে একটা বিদ্রোহ হচ্ছে এবং এর গ্রেট একটা ইম্প্যাক্টও দেখতে পাচ্ছি অন দ্য ব্রিটিশ এম্পায়ার। 1857 রিভোল্টের যে বিদ্রোহের কারণ, সেই বিদ্রোহের কারণগুলোকে চারটে ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মিলিটারি কজ বা সামরিক কারণ, সেকেন্ড হচ্ছে ইকোনমিক কজ বা অর্থনৈতিক কারণ, থার্ড হচ্ছে সোশ্যাল কজ বা সামাজিক কারণ এবং ফোর্থ হলো পলিটিক্যাল কজ বা রাজনৈতিক কারণ। ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর অঞ্চলেতে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 34th নেটিভ ইনফ্যান্ট্রি অফ বেঙ্গল রেজিমেন্ট প্রথম বিদ্রোহ করেছিল এবং 1857-এর বিদ্রোহের সূচনা ধরা হয় মঙ্গল পাণ্ডের এই যে আউটবার্স্ট তার সিনিয়র অফিসার মেজর সার্জেন্টের ওপরে গুলি চালানোর মাধ্যমে, সেইটা থেকেই শুরু হচ্ছে 1857 রিভোল্ট। 1857 রিভোল্ট যেটা বা গ্রেট রিভোল্ট অফ 1857 সেইটা সূচনা হয়ে গিয়েছিল মঙ্গল পাণ্ডের মাধ্যমে এবং ইংরেজদের যে অ্যাকশন যেটা 34th নেটিভ ইনফ্যান্ট্রি অফ বেঙ্গল রেজিমেন্টকে সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া এবং মঙ্গল পাণ্ডের এক্সিকিউশন, তার মাধ্যমেই সূচনা হয়। কিছুদিন থেমে যাওয়ার পরেও এই বিদ্রোহ খুব বড় আকারে ফাইনালি কন্টিনিউ হতে থাকে বা স্টার্ট হয়ে গিয়ে কন্টিনিউ হতে থাকে ফার্দার ফ্রম মিরাট, যখন 10th মে মিরাটের সোলজাররা রাত্রেবেলা যমুনা নদী ক্রস করে দিল্লিতে বাহাদুর শাহ জাফর কে নেতা হিসেবে এই বিদ্রোহের নমিনাল লিডার হিসেবে স্বীকৃতি দেন। এই বিদ্রোহটা স্টার্ট হয়ে যাচ্ছে বাহাদুর শাহ জাফরের যখন কাছ থেকে, যখন বাহাদুর শাহ জাফর যখন রাজি হচ্ছেন এই বিদ্রোহের নেতৃত্ব দিতে, তখন মিরাটের সৈন্যদেরকে তিনি লিড করছেন এবং এই বিদ্রোহের সূচনা হচ্ছে মিরাট থেকে। মিরাটেতে প্রচুর ইউরোপিয়ানদের কলোনি পুড়িয়ে ফেলা হয়, ইংরেজদের ওপরে হামলা করা হয়, যা আর্টিলারি ছিল সেগুলো ইউজ করি। বাহাদুর শাহ জাফর বয়স্ক মুঘল সম্রাট হওয়ার জন্য তিনি সরাসরি এই বিদ্রোহের নেতৃত্ব দিতে পারেননি, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন লোকজন এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। যেমন আমরা উল্লেখ করতে পারি ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই, এছাড়া নানা সাহেব, তাতিয়া টোপ, কানওয়ার সিং, এই সমস্ত বেগম হজরত মহল, এই সমস্ত ব্যক্তিত্বরা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে এবং তাদের প্রত্যেকের ডিমান্ড সবসময় যে এক ছিল তা নয়। বিক্ষোভটা ছিল ইংরেজদের বিরুদ্ধে, এই ব্যাপারটা কমন ছিল, কিন্তু তাদের ডিমান্ড প্রত্যেকের আলাদা আলাদা ছিল। সামরিক কারণ বলতে আমরা উল্লেখ করতে পারি যে কারণের ওপর ভিত্তি করে এই বিদ্রোহের প্রাইমারি সূচনাটা হয়েছিল মঙ্গল পাণ্ডের মাধ্যমে, সেটা ছিল ইংরেজরা আর্মির ভিতরে ইন্ডিয়ান সোলজারদেরকে যখন ডিপ্লয় করতো তখন একটা ডিসক্রিমিনেশন দেখতে পাওয়া গিয়েছিল ইউরোপিয়ান সোলজার এবং ইন্ডিয়ান সোলজারদের মধ্যে। ইউরোপিয়ান সোলজাররা যে ফেসিলিটি ভোগ করতো, যে ধরনের স্যালারি পেত, যতটা প্রমোশনের স্কোপ ছিল, ইন্ডিয়ান সোলজারদের জন্য সেরকমভাবে কিছু ছিল না। ইন্ডিয়ান সোলজাররা বারবার করে পদদলিত হতো, এক্সপ্লয়েটেড হতো ইকোনমিকভাবে, একই সাথে সামাজিকভাবেও। তাদেরকে তাদের ধর্মের ওপরে বারবার করে আঘাত করা হতো, ধর্মীয় বিশ্বাসকে ভেঙে চুরে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বারবার করে ইংরেজদের তরফ থেকে। খ্রিশ্চান মিশনারিদের রোল খুব একটা এখানে ছিল তা নয়, কিন্তু ইংরেজরা বরাবরই চাইতো যে তারা ক্রিশ্চিয়ানিটিতে কনভার্টেড হয়ে যাক, যাতে করে ইন্ডিয়ান লোকজন যারা বা বিশেষ করে তার আর্মির ভিতরে যারা আছে তারা যাতে এটা রিয়েলাইজ করতে পারে যে ইন্ডিয়াতে কিন্তু অনেক বর্ণ বৈষম্য আছে এবং যে ধর্মীয় রীতিনীতি তারা মেনটেন করে সেটা গোঁড়ামি ছাড়া আর কিছুই নয়। ইংরেজদের মধ্যে যে ব্যাপারটা বারবার করে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা যেহেতু ধর্মীয় বিশ্বাসকে আঘাত করছে, এটা খুব ভালোভাবে কিন্তু মেনে নেয়নি
সোলজাররা, ভারতীয় সোলজাররা, যেটা নিয়ে প্রথমে বিতর্ক শুরু হয়েছিল, যদিও এটার কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স পাওয়া যাচ্ছে না, যে তারা এনফিল্ড রাইফেল ইন্ট্রোডিউস করেছিল ইংরেজরা, যেটার মধ্যে যে কার্ট্রিজটা ইউজ করা হতো সেটা দাঁতে করে ছিঁড়ে লোড করতে হতো বন্দুকে, এবং এটার মধ্যে নাকি শুয়োর এবং গরুর চর্বি ব্যবহার করা হয়েছে। তো কাউ অ্যান্ড পিগের ফ্যাট ইউজ করার জন্য এটা বারবার করে কিন্তু মানুষজনের মধ্যে একটা ভীতির সঞ্চার করছে, কারণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দু এবং মুসলিম উভয়েরই কিন্তু ধর্ম যাচ্ছে। বারবার করে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্রাহ্মণদের যখন সমুদ্র ক্রস করাটা তাদের ধর্মীয় নিয়মের বাইরে, তাদের জাত চলে যায় এরকম ব্যাপার যখন জানে ইংরেজরা, তারপরেও তারা ডিসিশন নিচ্ছে বিভিন্ন ব্রাহ্মণ আছে বা মেজরিটি ব্রাহ্মণ এই রকম লোকজনকে, এরকম ব্যাটালিয়ানকে তারা কিন্তু সমুদ্র ক্রস করে বার্মা পাঠাচ্ছে। এই সমস্ত কারণের মধ্যে দিয়ে কিন্তু ইংরেজদের অধীনস্থ ভারতীয় সোলজাররা খুবই বিক্ষোভ তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল, এবং স্যালারি প্রচণ্ড কম, তাদের সুবেদার পর্যন্ত ম্যাক্সিমাম প্রমোশন হওয়ার চান্স আছে, এই সমস্ত ব্যাপারগুলো, এই সমস্ত এক্সপ্লয়টেশনের ওপর ভিত্তি করে মানুষজন ইংরেজদের অধীনস্থ ভারতীয় সৈন্যরা বিদ্রোহে সামিল হয়েছিল। এটা ছিল সামরিক কারণ। এছাড়া যে পলিটিক্যাল কজ, ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজেস, সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। লর্ড ডালহৌসি তখন সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস চালু করেছিলেন। ডক্ট্রিন অফ ল্যাপস অনুযায়ী যে সমস্ত ভারতীয় রুলারদের নিজস্ব পুরুষ সন্তান নেই, সেই সমস্ত রুলারদের মৃত্যুর পরে তাদের রাজ্যত্বের কী হবে, এইটা একটা প্রশ্ন তুলেছিল ইংরেজরা। যে সমস্ত ভারতীয় রুলারদের নিজস্ব পুরুষ সন্তান নেই, তারা যেটা করতেন সেটা হচ্ছে যে তারা পুত্র দত্তক নিয়ে নিতেন। তো দত্তক পুত্রকে আর অধিকার দেওয়া হবে না সিংহাসনে বসার, এই ধরনের কথা লর্ড ডালহৌসি বলেন, কারণ সিংহাসনে বসার জন্য একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে বডিতে রয়্যাল ব্লাড থাকতে হবে। সেই ব্লাডটাই থাকছে না। দত্তক নেওয়া হচ্ছে যখন একটা পুত্রকে, কোন জায়গা থেকে আনা হচ্ছে তাকে বা তার হিস্ট্রি কী এটা জানতে পারা যাচ্ছে না। সেই কারণে কিন্তু ইংরেজরা বা বিশেষ করে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে বলেন যে সেই সমস্ত অঞ্চলগুলো যেগুলোর রুলারদের নিজস্ব পুরুষ সন্তান নেই, সেই রুলারদের মৃত্যুর পরে সেই অঞ্চলটা ডিরেক্টলি ইংরেজদের শাসনের আওতায় চলে আসবে। এটা হওয়ার জন্য যেটা হয়েছিল যে বেশ কিছু অঞ্চলে রুলাররা যাদের নিজস্ব পুরুষ সন্তান ছিল না, তারা তাদের রাজত্ব হারিয়ে ফেলেছিল। উদাহরণ ছিল ঝাঁসি যখন গঙ্গাধর রাও মারা যাচ্ছেন, তখন তার দত্তক পুত্রের অধিকারের জন্য লড়াইয়ে সামিল হচ্ছেন রানী লক্ষ্মীবাই, কারণ ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে এই অঞ্চলটা কিন্তু চলে যাবে ইংরেজদের অধীনে। এছাড়া আমরা সোশ্যাল কজের মধ্যে বলতে পারি মেনলি দুটো আইনের প্রচলন, যে দুটো আইন সোসাইটির ওপরে খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল। একটা ছিল বিধবা বিবাহ আইন। বিধবা বিবাহ আইনকে যদি বর্তমান পার্সপেক্টিভে দেখি, বর্তমান সময়েতে এটি একটি খুবই মডার্ন এবং খুবই ইম্পর্ট্যান্ট স্টেপ, কিন্তু তৎকালীন হিন্দু সমাজে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল, কারণ বিধবাদের বিবাহ দেওয়ার কথা সমাজের কেউই ভাবতে পারেনি হিন্দু সমাজেতে। এছাড়া আরেকটা আইন ছিল রিলিজিয়াস ডিসেবিলিটি অ্যাক্ট, যে আইনটার মাধ্যমেতে ভারতীয় যে কোনো ব্যক্তি যদি তিনি অ্যাডাল্ট হন, মহিলা বা পুরুষ, তিনি ক্রিশ্চিয়ানিটিতে ধর্মান্তরিত হতে পারেন স্বইচ্ছায়, এবং ধর্মান্তরিত হওয়ার পরে যেটা হতো সেটা হচ্ছে নর্মালি সমাজ থেকে তাকে বহিষ্কার করা হতো, এবং পিতামাতাও তাকে সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে সম্পত্তির অধিকার কেড়ে নিতেন। এইটা একটা মনের ওপরে একটা প্রেশার ফেলার জন্য বা এই ধরনের ভীতি মনের ভিতরে কাজ করার জন্য অনেকেই ক্রিশ্চিয়ানিটিতে ইনফ্লুয়েন্সড হওয়ার পরেও ক্রিশ্চিয়ানিটিতে কনভার্টেড হতে চাইতেন না বা পারতেন না। সেই সমস্ত মানুষজনকে এই অধিকার দেওয়া হচ্ছে। ব্যাপারটা দেখতে মনে হচ্ছে যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন বর্তমান পার্সপেক্টিভে খুবই ভালো, কিন্তু তৎকালীন যুগে হিন্দু সোসাইটির বুকে এটা একটা নেগেটিভ আঘাত হেনেছিল, তার কারণ মানুষজন আর কিন্তু তাদের পুত্র বা কন্যাকে আটকে রাখতে পারছিলেন না অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়া থেকে। ইকোনমিক কজ বলতে আমরা সেই ধরনের কজগুলোর কথা বলতে পারি যেইগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইকোনমিক যে সমস্ত পলিসিগুলো ইন্ডিয়ান ইকোনমির ওপরে খুব গভীরভাবে আঘাত হেনেছিল এবং একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল। ইন্ডিয়াতে যে সমস্ত স্মল স্কেল ইন্ডাস্ট্রি ছিল, কটেজ ইন্ডাস্ট্রি ছিল, সেইগুলোকে নষ্ট করে ফেলেছে ইংরেজরা ইন্ডিয়া থেকে র মেটেরিয়াল এবং লেবারকে খুব সস্তায় নিয়ে গিয়ে ইউরোপিয়ান মার্কেটেতে সেগুলো প্রসেস করে সেইগুলোকে টোটাল ওয়ার্ল্ডে বিক্রি করে ব্যবসা করতে চাইছে। এবং ইন্ডিয়াতে যে সমস্ত শিল্পকলাগুলো ছিল যেগুলো মেনলি প্যাট্রোনাইজড হতো বাই দ্য মুঘল রুলার্স, সেই জায়গাগুলো বন্ধ হয়ে যেত আস্তে আস্তে।
এরকমভাবে ইন্ডিয়াতে যে সমস্ত ইকোনমিক সেক্টরগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে ইন্ডিয়ান যে সমস্ত মানুষজন যারা এই সেক্টরগুলোর সাথে যুক্ত তাদের মধ্যে অটোমেটিক্যালি একটা তাদের আর্থসামাজিক ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল। এই নেগেটিভ ইম্প্যাক্টটার ওপর ভিত্তি করে বেশ কিছু মানুষজন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি 1857 রিভল্টের সাথে জড়িয়ে পড়েছিল। এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন আলাদা আলাদা কজে, বিভিন্ন আলাদা আলাদা ডিমান্ড নিয়ে, বিভিন্ন আলাদা আলাদা রিজনেতে তারা কিন্তু 1857 রিভোল্টে পার্টিসিপেট করছে। এটা শুধুমাত্র সিপাহী বিদ্রোহ নয়, এটা ইন্ডিয়ার প্রথম একটা বড় বিদ্রোহ বলা যেতে পারে, যেখানেতে বিভিন্ন সোসাইটি, বিভিন্ন সেকশনের মানুষজন কিন্তু যুক্ত হচ্ছে। ইন্ডিয়াতে যে সমস্ত অঞ্চলগুলোর ওপরে লর্ড ডালহাউসি ডক্ট্রিন অফ ল্যাবস অ্যাপ্লাই করেছিলেন, সেই রাজ্যগুলি যেমন সাতারা, সম্বলপুর, জয়পুর, ভাগত, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, এই সমস্ত অঞ্চলগুলি রুলাররা যেমন যুক্ত হচ্ছেন, একই রকমভাবে ইকোনমিক কজের শিকার যে সমস্ত যুব সম্প্রদায় তারাও যুক্ত হচ্ছে। এবং সোশ্যাল কজের শিকার যে সমস্ত মানুষ তারা চাক বা না চাক ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এই বিদ্রোহকে সাপোর্ট করছে। এবং আর্মির আন্ডারে ইন্ডিয়ান সোলজার্স যারা আছেন তারা মিলিটারি কজের ওপর ভিত্তি করে তারাও কিন্তু এই বিদ্রোহে সামিল হচ্ছে। যদিও এই বিদ্রোহ খুব একটা সাকসেসফুল হতে পারেনি, তার অনেকগুলো রিজনের মধ্যে নাম্বার 1 ছিল যে কোনো ফিক্সড প্রপার লিডারশিপ ছিল না, সেন্ট্রালাইজড লিডারশিপ। দ্বিতীয় বাহাদুর শাহ উনি বয়স্ক মানুষ ছিলেন এবং প্রপার লিডারশিপ দিতে পারেননি। সেকেন্ড ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে টিমগুলো যেগুলো পরপর বিদ্রোহে সামিল হচ্ছে তারা পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে কোনো কাজ করতে পারছে না, তারা যে যার নিজেদের ক্ষুদ্র স্বার্থ নিয়েই আন্দোলনে সামিল হচ্ছে। থার্ড যে রিজনটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে প্রত্যেকের ডিমান্ড আলাদা আলাদা থাকার জন্য কোনো ইন্টেগ্রিটি দেখতে পাওয়া যায়নি। ফোর্থ, ন্যাশনালিজম, সেন্স অফ ন্যাশনালিজমের অভাব ছিল। ফিফথ ছিল প্রপার প্ল্যানিং অ্যান্ড ফিক্সড এক্সিকিউশনের অভাব। এই সমস্ত রিজনগুলোর ওপর ভিত্তি করে, এবং এর বাইরে আরও ছোটো ছোটো কিছু রিজন ছিল, যেমন প্রেস সেরকম খুব একটা রোল প্লে করতে পারেনি। ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়া বা বুদ্ধিজীবী সম্প্রদায়ভুক্ত মানুষজনের অনেকেই বুঝতেই পারেনি যে এই বিদ্রোহ কেন হচ্ছে। অনেকে তো এই বিদ্রোহের সমালোচনা করেছে এই বলে যে এটা সিপাহীদের বিদ্রোহ ছিল এবং সিপাহীদের বিদ্রোহ করার কোনো অধিকার নেই। তো এই সমস্ত কারণগুলোর ওপর ভিত্তি করে এই বিদ্রোহ আলটিমেটলি কিন্তু সাকসেসফুল হতে পারছে না। ইংরেজদের বিরুদ্ধে এই ছোট ছোট টিমে ভাগ হয়ে গিয়ে প্রিমেটিভ অস্ত্র শস্ত্র নিয়ে লড়াই করা সত্যিই খুব কঠিন। ইন্ডিয়ান সোলজারদেরকে দিয়েই ইন্ডিয়ান সোলজারদের আগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে আন্দোলন, যুদ্ধ, এবং এই বিদ্রোহকে দমন করা খুব সহজ হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান অনেক সোলজারকে এমপ্লয় করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাতে করে যে সমস্ত সোলজাররা বিদ্রোহে সামিল হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, যুদ্ধ ঘোষণা করে দেওয়া যায়। এবং এদেরকে ধরে 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 আলাদা আলাদা করে আন্দোলনগুলোকে সাপ্রেস করে দেওয়া হয়েছে বিভিন্ন রিজিয়নেতে। তো এইরকমভাবে এই বিদ্রোহ আলটিমেটলি এন্ড করে যেতে বাধ্য হলো, এন্ড করে গেল। কিন্তু এই বিদ্রোহের দুটো পজিটিভ ইম্প্যাক্ট ছিল। একটা, মানুষজন বুঝতে পারলো যে ইউনাইটেড হওয়া খুব জরুরি। এবং সেকেন্ড জিনিস যেটা ঘটেছিল সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে আন্দোলনটা একটা বড় সাড়া ফেলে দিয়েছিল। ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিশ্চয়ই খুব বড় কিছু ঘটনা ঘটিয়েছে যার জন্য এরকম ব্যাপার ঘটছে। তো এইসবের ওপর ভিত্তি করে আমরা বলতে পারি যে যেটা খুব বড় ধরনের একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল এন্ড করে যাচ্ছে এবং ইন্ডিয়াতে স্টার্ট হচ্ছে কিন্তু ক্রাউন রুল এই বিদ্রোহের পরেই, থ্রু কুইন্স প্রোক্লেমেশন ইন 1858, যেটাকে বলা হয় মহারানীর ঘোষণাপত্র বা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858।